श्रीमत्सद्गुणशालिनं चिदचिदी व्याप्तं च दिव्याकृतिं जीवे साक्षरमुक्तकोटिसुखदं नैकावतारादिपम् ज्ञेयं श्रीपुरुषोत्तमं मुनिवरैर्वेदादिकीर्त्यं विभो तन्मूलाक्षरयुक्तमेव सहजा नन्दं च वन्दे सदा। श्री स्वामीनारायण भगवानेर जय। अक्षर पुरुषोत्तम महाराजेर जय। गुणातीतानंद स्वामी महाराजेर जय। राधा कृष्ण देवेर जय। सियावर रामचंद्र भगवानेर जय। उमापति महादेवेर जय। प्रमुख स्वामी महाराजेर जय। महंत स्वामी महाराजेर जय। प्रमुख स्वामी महाराज शताब्दी महोत्सवेर जय जय जय। एप्रिल मास आसलेई सब बांगालीदेर मनेर मध्य एक आनंद है। पयला बैशाख आसबे, नतून बछर शुरू होबे और विभिन्न रकमेर आमरा এই নতুন বছরকে নিয়ে কিছু অনুষ্ঠানও করি। আপনি খালি একটু ভাবুন, নতুন বছরে বাড়ির মধ্যে সবাই একত্রিত হয়েছে, আপনার ছেলে মেয়ে, বাবা মা, কিছু প্রতিবেশী আত্মীয় সবাই সঙ্গে মিলে খুব সুন্দরভাবে বাড়ির মধ্যে আনন্দ করছে, সবাই খেতে বসেছে। আর সেই সময়ে যদি আপনার আর আপনার বউ ওর সঙ্গে কিছু ঝগড়া হয়, অনেক দিন ধরেই সেই ঝগড়াটা চলছিল, কিন্তু সেই সময় একটু ব্লাস্ট হয়ে যায়, সব কিছুই আছে, 7 দিন ধরে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাংলাদেশ থেকে স্পেশাল হিলসা মাছ নিয়ে এসেছেন, কিন্তু কোনো জিনিসগুলোই সেই সময় আনন্দ দেবে না, কারণ পরিবারের মধ্যে একতা নেই। এরকম অনেক গল্পগুলো আমরা খালি অবজার্ভ করলে বুঝতে পারবো। সব কিছুই থাকে। শরীর যদি ভালো হয়, অনেক টাকাও যদি হয়, নিজের চাকরি, নিজের ব্যবসা, নিজের ছেলে মেয়ে সব ভালোভাবে সেটেল হয়, কিন্তু যদি পরিবারের মধ্যে একতা না হয়, এই কোনো জিনিসগুলো আমাদের আনন্দ দিতে পারে না। তাই জন্য আমাদের গুরুজি, প্রগট গুরুজি মহন্ত স্বামী মহারাজ প্রায় 5 বছর ধরে প্রত্যেক প্রবচনের মধ্যে বারবার একটাই কথা বলে যাচ্ছে যে একতা জীবনে রাখবেন, একতা রাখবেন। এখন ইলেকশনের সিজন চলছে, সবাই একতার কথা বলবে, সব নিজের পার্টির কমরেডকে বলবে যে এক হতে হবে, অপোজিশনও বলবে এক হতে হবে, সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিকাশ, সবাই কথা বলবে, কিন্তু যখন অবধি আপনার বাড়িতে, আপনার পরিবারের মধ্যে যদি একতা না হয়, কোনোদিন রাষ্ট্র আর সমাজের একতা হতেই পারে না। ফ্যামিলি ইজ দ্য বেসিক ইউনিট অফ সোসাইটি। তাই জন্য আমাদের গুরুজি প্রায় 6 বছর ধরে, 5 বছর ধরে পরিবারের একতার জন্য খালি গল্প বলছেন না, প্রবচন করছেন না, কিন্তু চেঁচামেচি করছে, জোর করে আওয়াজ করছে, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে
কিন্তু খুব হালকা আওয়াজে বলছে, তাই জন্য আমরা বুঝতে পারছি না যে পরিবারের একতার গুরুত্বটা কত। আর তাই জন্যে গত 3 প্রবচন ধরে আমরা পরিবারের একতার ব্যাপারে শুনছি। দুটো জিনিস আমরা দেখেছিলাম, পরিবারের মধ্যে যদি একতা রাখতে চাই আমাদের ব্যক্তিগত জীবন খুব ভালো হওয়া উচিত, আর ব্যবহারিক জীবন কি করে লোকেদের সঙ্গে থাকতে হয় সেইটাও ভালো রাখা উচিত। আর আমাদের বিশ্ববিখ্যাত গ্রন্থ রামায়ণের মধ্যে থেকে বিভিন্ন গল্প থেকে এই ব্যক্তিগত জীবন আর আমাদের সামূহিক ব্যবহারিক জীবনটা কীরকম হওয়া উচিত সেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা আর গল্প থেকে বোঝার জন্য চেষ্টা করলাম। পরিবারের একতার আরও কিছু গহন জিনিসগুলো আমরা রামায়ণ থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারি। পরিবারের একতা থাকছে না, অনেকবার কি হয় যে 5টা আঙ্গুল কোনো সমান থাকে না। বুড়ো আঙ্গুল, বড় আঙ্গুল, ছোট আঙ্গুল কোনো সমান নেই, কিন্তু সবার কাজ আলাদা আলাদা আছে। আমাদের আচার্য স্বামী অনেকবার বলে যে বুড়ো আঙ্গুল না হলে কিছু ধরতে পারবো না, ছোট আঙ্গুল না হলে আমরা ভালোভাবে লিখতেও পারবো না। সব কিছু, সব আঙ্গুলের কিছু দাম আছে, সব আঙ্গুলের কিছু কাজ আছে, কিন্তু বাড়ির মধ্যেও সবাইয়ের কিছু একটা দায়িত্ব আছে। কিন্তু যখন বাড়িতে একসঙ্গে যখন থাকি সবাইয়ের কিছু কিছু বিভিন্ন প্রকৃতি থাকে, বিভিন্ন রকমের প্রকৃতি। প্রকৃতি বলতে স্বভাব থাকে, স্টাইল থাকে। বিবিধ প্রকৃতির লোকেদের স্বীকার করার একটা মনের মধ্যে ওপেন মাইন্ড থাকা উচিত। আজকে বাড়ির মধ্যে ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া হচ্ছে, ওর মধ্যে ডিপ ডাউন একদম ভেতরে যদি আমরা গিয়ে যদি খোঁজ করি আমরা বুঝতে পারছি যে লোকেরা অ্যাকসেপ্ট করতে পারছে না, বিভিন্ন রকমের স্বভাব অ্যাকসেপ্ট করতে পারছে না। কিন্তু ওপেন মাইন্ড থাকা উচিত। বাড়িতে কেউ এরকম থাকবে যে একদম শান্ত থাকছে, একটা শান্ত থাকার কাউয়ের স্বভাব থাকে। কেউ বারবার বলবল করছে, এরকম স্বভাব থাকে। কেউ সারাদিন গম্ভীর হয়ে থাকবে, এরকম স্বভাব থাকে। তো বিভিন্ন লোকেদের বিভিন্ন স্বভাব থাকে, ইনবর্ন থাকে কিছু, যাকে আমরা প্রকৃতি বলি, স্বাভাবিক প্রকৃতি। সেটাকে স্বীকার করে নেওয়া উচিত। কিন্তু আমরা স্বীকার করতে পারছি না, কারণ আমরা বাইরের থেকেই খালি কনক্লুশন করে নিচ্ছি যে এই লোকটা এইরকম আছে, কারণ বাইরে থেকে ওর স্বভাবটা এইরকম আছে। বাইরে থেকে কিছু লোকেদের, বাড়িদের লোকেদের কিছু স্বভাব দেখে আমরা ভেবে নিই যে এই লোকটা এরকমই আছে, কিন্তু এরকম নাও হতে পারে। আমাদের ডক্টর স্বামী খুব সুন্দর একটা নিজের জীবনের একটা অনুভব বলছে। একবার প্রবচনে একজন হরিভক্তর ব্যাপারে উনি বললেন যে হরিভক্ত কোনোদিন সিনেমা দেখতে যায়নি। ও 2-3 মাস পরে অন্য একজন হরিভক্ত এসে ডক্টর স্বামীকে বলছে, স্বামী আপনি সেই সবার মধ্যে প্রবচন করেছিলেন আর সবাই সামনে সেই হরিভক্তর ব্যাপারে বললেন যে উনি সিনেমা দেখতে যায় না, কিন্তু ওকে আজকে আমি সিনেমা হলের মধ্যে ঢুকতে দেখেছি। ডক্টর স্বামী বলল যে আপনি নিজের চোখে দেখেছেন? কি হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, আমি ওইখানে দাঁড়িয়েছি, আমার নিজের চোখে দেখলাম যে সেই লোকটাই ভেতরে ঢুকেছে। আচ্ছা, ডক্টর স্বামী বলল ঠিক আছে, 2-3 দিন পরে আপনি আসুন, তারপরে আমি যা কিছু করার আছে করব, বলবো। ডক্টর স্বামী সেই ভদ্রলোককে ডাকলো। ভদ্রলোককে ডেকে বলছে যে আপনি বলেছিলেন আপনি কোনোদিন সিনেমা হলের মধ্যে গিয়ে সিনেমাটা দেখেননি বা কোনো সিনেমায় দেখেননি, কিন্তু 2 দিন আগে আপনাকে সিনেমা থিয়েটারের মধ্যে ঢুকতে কেউ দেখেছে, এটা কি কথাটা সত্যি? সে হরিভক্ত হাত জোড় করে বলছে
ডক্টর স্বামী সেই কথাটা সত্যি, কিন্তু আমি সিনেমা দেখিনি। তাহলে আপনি সিনেমা থিয়েটারে গেলেন কেন? সে হরিভক্ত বলছে যে আমার প্রতিবেশী, ওর বাড়িতে যে মেইন লোক আছে সে এই সিনেমা থিয়েটারের মধ্যে টিকিট কাউন্টারের মধ্যে চাকরি করে, আর ওর বাড়িতে খুব একটা ইমার্জেন্সি এসে গিয়েছে, কোনো হাসপাতালে নিয়ে যেতে হয়, মেডিকেল ইমার্জেন্সি আসলো। ওর বউ আমাকে বলল যে যে কোনো হিসাবে আপনি আমার স্বামীকে গিয়ে খবরটা আপনি পাঠিয়ে দিন। সেই খবরটা দেওয়ার জন্যে আমি সেই সিনেমা থিয়েটারের মধ্যে গিয়েছিলাম। সিনেমা চালু হয়ে গিয়েছিল, শুরুয়াত হয়ে গিয়েছিল, আমি ওনাকে খুঁজে পাইনি, তাই জন্য আমি সিনেমা হলের ভেতরে ঢুকলাম যেখানে সিনেমা চলছিল। ওইখানে গিয়ে সেই ভদ্রলোককে কানের মধ্যে গিয়ে বললাম যে তোমার বাড়িতেই মেডিকেল ইমার্জেন্সি আছে, আমি শীঘ্রই ওখান থেকে বেরিয়ে গেছি, কিন্তু সিনেমাটা দেখিনি। আর সে ভদ্রলোক একবার দেখেছে যে এই লোকটা সিনেমা থিয়েটারে ঢুকেছে, খালি ডাক্তার স্বামীকে বলিনি, কিন্তু 50 জনকে খবর ছাড়িয়ে দিয়েছে যে এই ভক্তকে আমি সিনেমা থিয়েটারে গিয়ে দেখেছি, একদম মিথ্যে, 1 নম্বরের অসত্য ভক্ত। বাইরে থেকে আমরা কিছু জিনিসগুলো দেখছি, মনের মধ্যে ধরে নিচ্ছি, আর তাই জন্য বাড়ির মধ্যে ঝগড়া হয়। কিন্তু কোনোদিন এরকম ভাববেন না, জীবনে কোনোদিন বাইরে থেকে জিনিসগুলো বোঝা যায় না। এখন আমের সিজন আসছে, দেখবেন আমের যে ভেতরের বীজ থাকে, গুটলি যাকে আমরা হিন্দিতে বলি, ওই বীজটাকে যদি শুকিয়ে দেবেন, শুকিয়ে তারপরে ছোট ছোট টুকরো করবেন ওর, তারপরে সেটা যদি আপনি খাবেন, আর সেইটা খাওয়ার পরে যদি জল খাবেন, জলটা মিষ্টি লাগবে, কিন্তু এমনি এমনি খেলে ও তেতো লাগবে। তাহলে কি জলটা মিষ্টি ছিল? জলটা মিষ্টি ছিল না, কিন্তু আমরা সেই আমের গুটলিটা খেয়েছি, তাই জন্য মিষ্টি লাগছে। আপনি গুড় খাবেন আর তারপরে চা খাবেন, চিনি দেওয়া চা, কিন্তু আপনাকে মিষ্টি লাগবে না, কিন্তু চাটা তো মিষ্টি আছে কিন্তু লাগছে না, কারণ কিছু প্রবলেমটা আমাদের শরীরের ভেতরে আছে। তো অনেকবার আমাদের মনটা এরকম থাকে, আমরা খালি ভেবে নিচ্ছি যে এই লোকটা এরকম, কিন্তু নাও হতে পারে। তাহলে বাইরে থেকে কোনোদিন শারীরিক আচরণ বা লোকেদের এরকম স্বভাব দেখে কোনোদিন ভাববে না যে এই লোকটা এরকম আছে, কিন্তু আমরা বাইরে থেকেই ফিক্স করে দিই যে এই লোকটা এরকম। রামায়ণ আমাদের কি বোঝাচ্ছে দেখুন। রামায়ণের মধ্যে হনুমানজি যখন সীতাজির খোঁজ করে যখন এসেছে, আর সব বাঁদরদের যখন খবর দিয়েছে, যেই লঙ্কা থেকে লাফ দিয়ে ভারতে নামলেন আর সবাইকে খবর দিয়েছে সীতাজিকে পেয়ে গেছি, আর সব বাঁদররা যে আনন্দ হয়ে গেছে, রাম আর সুগ্রীব যেখানে বসেছিল ওইখান থেকে দূরে একটা খুব সুন্দর একটা বন ছিল, ওর মধ্যে খুব বড় বড় ফল হয়েছিল। সব বাঁদররা, মানে সুগ্রীব বারণ করেছিল যে সেই বনের মধ্যে গিয়ে, সেই জঙ্গলের মধ্যে গিয়ে ফল টল কেউ খাবে না, কিন্তু সব বাঁদররা ধৈর্য রাখতে পারিনি, সবাই খুব চেঁচামেচি করেছে, খুব আনন্দ করেছে, সব গাছপালা ভেঙে দিয়েছে, ফল টল নামিয়ে দিয়েছে। আর সেই সময়ে রামজি আর সুগ্রীবজি বসেছিলেন। একটা বাঁদর দাদি মুখ করে সে এসে রামজির সাজে অভিযোগ করল যে সব বাঁদররা এরকম করছে, এরকম করা উচিত নেই, একবার না বলেছিলাম তবেও এরা চেঁচামেচি করছে। সেই কথাটা শুনে সুগ্রীবজি একটুও মানে রাগ করিনি। আর সুগ্রীবজি বলছে, जै न होती सीता सुधी पाई, मधुबन के फल सकल ही की खाई, एही विधि मन विचार कर राजा, आई गए कपि सहित समाजा। কত সুন্দর কথা তুলসীদাসজি বলছে। তুলসীদাসজি বলছেন যে সব বাঁদররা এরকম চেঁচামেচি করছে, মানে নিশ্চয়ই সীতাজি পেয়ে গেছে, সীতাজির খোঁজ হয়ে গেছে, তাহলেই এত আনন্দ হতে পারে। কিন্তু গত 6 মাস ধরে বাঁদরের মনের মধ্যে এরকম আনন্দ দেখিনি, নিশ্চয়ই হনুমানজি কিছু ভালো খবর নিয়ে এসেছেন। দেখুন, বাঁদররা চেঁচামেচি করছিল, কিন্তু মনের মধ্যে ভাবছিল, মনের মধ্যে আনন্দ ছিল যে সীতাজিকে পেয়ে গেছি। অনেকবার আমরা
লোকেদের বাইরে থেকে খালি স্বভাবটা দেখছি, কিন্তু ওর মনের ভাবটা আমরা চিনতে পারি না। তাই জন্যেই বাড়ির মধ্যে ঝগড়াটা হয়। বাড়ির মধ্যে ঝগড়া হয়, ওর কারণটা এইটা। কিন্তু বাড়ির মধ্যে সব লোকেদের যা কিছু স্বভাব আছে, প্রকৃতি আছে, ওর পেছনে ওর মনের ভাবটা কি, সেইটা যদি আমরা বুঝতে পারি, চিনতে পারি, খোঁজ নিতে পারি, তাহলে দেখবেন আপনার মনের ভাবটা চেঞ্জ হয়ে যাবে। রামায়ণ এইটা শেখাচ্ছে। আজকে কোনো একটা প্রেগনেন্ট মহিলাকে যদি ওর স্বামী জঙ্গলে যদি পাঠিয়ে দেয়, নিউজ পেপারে কি হবে বলুন তো? প্রচণ্ড তাণ্ডব হয়ে যাবে। রামজি খালি সীতাজি প্রেগনেন্ট ছিল, পুরো গল্পটা আমি বলবো না, আপনারা জানেন। কিন্তু ধর্ম স্থাপন করার জন্যে লোকেরা সব খারাপ কথাগুলো বলছিল যে সীতাজি 1 বছর পর্যন্ত রাবণের বাড়িতে ছিল, তবে রাম রেখেছে, কিন্তু আমরা তো আমার বউকে এরকম রাখতে পারবো না। একটা রাম রাজ্য ধর্ম স্থাপন করার জন্যে রাম ভগবান সীতাজি ত্যাগ করেছে। লক্ষ্মণজিকে বলেছে, অনেক দিন ধরে সীতাজি বলছিল যে গঙ্গার ধারে গিয়ে সাধুদের আশ্রমে থাকবে, উনিকে একটু ছেড়ে আসো। শ্রাবণ মাস এসেছে, লক্ষ্মণজি ভাবলো 4 মাসের জন্য যেতে হবে ছাড়তে। কিন্তু যেই গঙ্গা নদী ক্রস করলো, আর লক্ষ্মণজি সীতাজিকে বলেছে যে ভগবান রাম বলেছে যে আপনি এইবারে জঙ্গলেই থাকবেন, আর আসতে হবে না। সীতাজি কেঁদেছে। আর সেই সময় লক্ষ্মণজি তো ওর থেকে বেশি কেঁদেছে, কারণ সে নিজে সীতাজির জীবনটা জানতো যে 1 বছর পর্যন্ত লঙ্কার মধ্যে সীতাজি ছিল, কিন্তু সীতাজির স্পর্শ রাবণ করতে পারিনি, কারণ সীতাজির মনের মধ্যে রাম ছাড়া আর অন্য কোনো পুরুষের কোনো বিচারই ছিল না। লক্ষ্মণজি জানতো যে সীতাজি যখন রাম যুদ্ধ করে নিয়ে এসেছে, অগ্নি পরীক্ষা থেকে নিজের চারিত্র কিরকম শুদ্ধ আছে সেটা দেখিয়েছে। তাই জন্যে লক্ষ্মণজিও কাঁদতে শুরু করলো। সেই সময় সীতাজি কি বলছেন ভাবুন। রামায়ণ কেন লোকেদের হৃদয়ের ভেতরে আজকেও বসে আছে, কেন সীতাজির আমরা পুজো করছি, সেটা আমরা বুঝতে পারছি। সেই সময়ে তুলসীদাসজি সীতাজির মনের ভাবটা বোঝাবার চেষ্টা করছে। সীতাজি বলছে, লক্ষ্মণ তুমি কাঁদছো কেন? আর এইবারে আমার ভাগ্যর মধ্যে তো জঙ্গলই ছিল। অনেক দিন ধরে ভাবছিলাম যে সাধুদের সন্ত সমাগম করব, তো এইবারে আমি জঙ্গলে গিয়ে সাধুদের সঙ্গে থাকব, ওনার কথাগুলো শুনব। আমাকেও দুঃখ হচ্ছে রামজিকে ছাড়ার, কিন্তু আমি জানি আমাকে ছেড়ে রামজি আরও দুঃখিত হয়েছে। কিন্তু এই বিশ্বর মধ্যে ধর্ম স্থাপন করার জন্যে রামজি আমার ত্যাগ করেছে, সেটাও আমি বুঝতে পারছি। তোমাকে আমি একটাই প্রার্থনা করছি, তুমি বাড়ি গিয়ে রাম ভগবানকে বলবেন যে সীতাজি কাঁদেনি, সীতাজির মনের মধ্যে কোনো দুঃখ নেই। আর তুমি রামকে গিয়ে খালি কথা বলবে যে রাম সীতাজি খুব আনন্দিত আছে, জঙ্গলে সাধুদের সঙ্গে থাকবে আর আপনার হরিনাম করবে, কিন্তু আপনি মনে কোনো দুঃখ লাগাবেন না। সেইটা সীতাজি লক্ষ্মণজিকে বলছে। আর আজকে মিডিয়া আমাদের মেয়েদের মধ্যে ভেজাল খুব খারাপভাবে ঢোকাচ্ছে, যে একটা প্রেগনেন্ট মহিলাকে বাদ দিয়ে দেয়, তাকে কি ভগবান বলা হয়? আরে যাকে বাদ দিয়েছে সে সীতাজি কোনোদিন রামজির ব্যাপারে ভাবিনি। এইটা হচ্ছে আমাদের সংস্কৃতি। তাহলে এটার মানে নেই যে সব পুরুষরা নিজের বউকে ত্যাগ করবে এরকম। একজন ভদ্রলোক রামায়ণের প্রবচন শুনল, প্রবচন বলছে আপনার কথাটা একদম ঠিক, আমার বাড়িতে কেউ সীতার মতন নেই, লক্ষণ মতন নেই, ভরতের মতন নেই। আমি বললাম, আপনি রামের মতন হয়েছেন? আপনি রামের মতন হননি, আর সব রকমের এক্সপেকটেশন রাখলে হবে? হবে না। আরে আপনার জীবনটা যদি রামের মতন থাকে, আপনার বউ সীতার মতন হয়েই যাবে। কিন্তু
সীতাজির মনের মধ্যে কিরকম ভাব। রামজি ত্যাগ করেছে সেইটা দেখছি না, কিন্তু রামজির মনের মধ্যে আমাকে ত্যাগ করে যা দুঃখ হয়েছে সেই জিনিসটা সীতাজি বুঝতে পারছে। আমরা অনেকবার ফ্যামিলির মধ্যে ঝগড়াটা হয়, কিন্তু আমাদের ঝগড়ার পেছনে রাগ হয়, আমাদের ঝগড়ার পেছনে হিংসা হয়, আমাদের ঝগড়ার পেছনে মনের মধ্যে মানে খারাপ ভাব থাকে। সীতাজি আর রামের মধ্যে এরকম কিছু হলো, কিন্তু সীতাজির মনের মধ্যে রামজির প্রতি এরকম ভাব। তাহলে বাড়িতে যে কোনো ঝগড়া হবে, যে কোনো পরিস্থিতি থাকে, মনের ভাবটা কি আছে সেটা দেখার জন্য একটু বোঝার জন্য একটু চেষ্টা করবেন, তাহলে দেখবেন পরিস্থিতিটা আলাদা হয়ে যাবে। আমাদের নারায়ণমণি স্বামী খুব সুন্দর একটা গল্প বলে। একটা ছোট একটা বাচ্চা বাড়িতে, মা যখন ওর হাফ প্যান্টটা যখন ক্লিন করতে যাচ্ছে, রোদ দেখছে যে প্যান্টের মধ্যে কোনো তেলের দাগ আছে, ঘিয়ের কিছু স্মেল আসছে। রোজ ওর মা ওকে বকছে যে তুমি কেন এরকম করছো। ও কিছু বলছে না। এক সপ্তাহ পর্যন্ত এরকম চলল। ওর মা একবার সকালে দেখলো যে ও কী করছে। যেই রান্নাটা শেষ হলো, রান্নাঘরে কেউ দেখবে না এরকম 2-3টে রুটি আর কিছু একটা ভাজা বা এরকম জিনিসগুলো নিয়ে সোজা পকেটে লুকিয়ে দেয়, কারণ বাইরে থেকে নিয়ে গেলে তো সবাই দেখতে পাবে। মা দেখলো যে 3-4টে রুটি চুরি করেছে, পকেটের মধ্যে লুকিয়ে দিয়েছে, একটা ভাজা লুকিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে কি করছে দেখি, কারণ মা তো খুব মানে রোজ ওকে বলতে তুই কম খাচ্ছিস, একটু বেশি করে খা, খাচ্ছিল না। তাহলে মা ভাবলো যে নিশ্চয়ই নিজের জন্য নিয়ে যাচ্ছে না। মা ওর পেছনে পেছনে গেল। সেই ওর বাড়ির পেছনে একটা কুকুর, মানে একটা কুকুকুরি, 3-4টে ছোট বাচ্চাদের জন্ম দিয়েছে। কুকুকুরি ওইখান থেকে অন্য জায়গাতে চলে গেছে, বাচ্চারা খেতে পাচ্ছে না। এই ছোট বাচ্চাটা বাড়ি থেকে রুটি আর ভাজা কিছু চুরি করে সেই ছোট বাচ্চাদের, কুকুকুরির বাচ্চাদের, কুকুরদের বাচ্চাদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। ওর মায়ের চোখের মধ্যে জল এসে গেছে যে আমি আমার ছেলে আমার থেকে লুকিয়ে, কারণ আমি জানি যে ও কুকুরদের জন্য আমি রুটিগুলো দেব না, কিন্তু ওর ভাবনাটা কীরকম। ওর মায়ের মন থেকে নিজের ছেলের জন্য রাগটা চলে গেল। বাড়ির মধ্যে এরকম হয়। 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ ফ্যামিলিজ, খুব সুন্দর বই একজন লিখেছে স্টিভেন কভি করে। ওর মধ্যে একটা গল্প দিয়েছে নিজের বউয়ের ব্যাপারে। সেন্ড্রা করে ওর বউ, বিয়ে হয়েছে। বিয়ের পরে দেখছে যে ওর বাড়ির কাছে একটা খুব বড় দোকান ছিল, ওইখান থেকে ওর বউ কোনো জিনিস কিনতে যাচ্ছে না। সব কিছুই পাওয়া যেত, কোনো জিনিস কিনতে যাচ্ছে না। কিন্তু 40 মাইল মানে প্রায় 70 কিলোমিটার দূরে গিয়ে সব জিনিসগুলো কিনতে যাবে। দুধ নিতে হবে, ওইখান অবধি যাবে, সপ্তাহে 3-4 বার ওইখান অবধি গাড়ি করে যাবে, আসবে, টাকা নষ্ট হচ্ছে। আর জিনিসটা একটু দামি, আর এখানে একটু সস্তায় পেয়ে যাচ্ছে, ভালো জিনিসগুলো পাচ্ছে, বাড়ির কাছ থেকে নিচ্ছে না, দূরে যাচ্ছে। ওর স্বামীকে একটু রাগ হয়েছে, কিন্তু কিছু বলিনি। ভাবতে শুরু করলে যে কত অবধি চলছে এটা দেখি। 6 মাস চলল। আচ্ছা, একদিন ওরা পিকনিক করতে গিয়েছে। পিকনিকে খাওয়ার সময় হঠাৎ ওর স্বামী ওকে বলছে যে তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু মনের মধ্যে এই একটা গল্প নিয়ে আমার মাথায় রাগ এসে যাচ্ছে। তুমি দূরে কেন কিনতে যাচ্ছ, কাছে দোকান হচ্ছে, ওইখান থেকে কিনলে ভালো নেই? ওর বউ বলছে যে সেই দোকানের নাম ছিল ফ্রিজ ডেইরি প্রোডাক্ট। ফ্রিজ ডেইরি একটা আমেরিকার একটা কোম্পানি আছে। ওর বউ বলছে যে আজ থেকে 30 বছর আগে আমেরিকার মধ্যে যখন গ্রেট রিসেশন এসেছিল, সবাই চাকরি চলে গেছে। আমাদের গ্রাম থেকে প্রায় 80% লোকেদের চাকরি চলে গিয়েছিল। অনেক প্রবলেম ছিল, গভর্নমেন্ট কিছু টাকা দিত, কিন্তু বাড়িতে মানে খাওয়ার প্রবলেম, এইরকম পরিস্থিতি। আমার বাবা এই ফ্রিজ ডেইরি কোম্পানির মধ্যে কাজ করত, আর সে ফ্রিজ ডেইরি কোম্পানি নিজের সব এমপ্লয়ি ওদের বাঁচিয়ে রেখেছে, ওদের ধরে রেখেছে। ওদের চাকরিটা ছিল, তাই জন্যে আমি ভালো পড়াশোনা করতে পেরেছি। আমার বাবার চাকরি ছিল, তাই জন্য আমরা খেতে পেরেছি। তাই জন্যে আমি যখনও সেই ফ্রিজ ডেইরি প্রোডাক্টের কোনো দোকানটা দেখি, আমার মনে হয় যে 10 টাকা যদি একটু বেশি দেব, যদি একটু বেশি সময় দেবে, কিন্তু
ওই কোম্পানির জন্য আমি বেঁচে আছি, তাই যে ওই কোম্পানিকে একটু আমি বেশি প্রফিটটা দিলে ভালো। দেখুন, বাইরে থেকে বুদ্ধি থেকে ও বুঝতে পারছিল না, কিন্তু ওর বউয়ের মনের ভাবনাটা দেখুন, দেখলো ওর মনের ভাবটা চেঞ্জ হয়ে গেছে। বাইরে থেকে কোনোদিন কোনো লোকের ব্যাপারে খারাপ ভাববেন না। ও কেন খারাপ করছে সেই জিনিসটা ভাবার জন্য একটু চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার জীবনটা একটু চেঞ্জ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে সবার মনের মধ্যে ভাবনাটা ভালোই থাকে, আমি বুঝতে পারছি না। কেউ এইরকম রাগ করছে বা হিংসা করছে বা খারাপ জিনিসগুলো বলছে, কি পরিস্থিতিতেও দাঁড়িয়ে আছে, কীরকম করেও বড় হয়েছে, বাড়িতে কীরকম পরিস্থিতি আছে, সমাজের কীরকম পরিস্থিতি আছে, সব পরিস্থিতি যদি আমরা বুঝতে পারি, ওর মনের ভাবটা আমরা চিনতে পারি, আপনার ভালোবাসাটা ওর সঙ্গে বাড়বে, আপনার মন চেঞ্জ হয়ে যাবে। এই রামায়ণ আমাদের বোঝাচ্ছে। এক্সট্রিম পরিস্থিতির মধ্যে সীতাজির মনটা খারাপ হয়নি। গত প্রশ্নে আমরা বলেছিলাম উর্মিলাজি, সীতাজি তো রামজির সঙ্গে ছিল, উর্মিলা নিজের স্বামী লক্ষ্মণজির 14 বছর অবধি ত্যাগ করলো। বিয়ের পরে 14 বছর অবধি নিজের স্বামীকে ছেড়ে থাকতে হবে? কিন্তু উর্মিলাজি লক্ষ্মণজির ওপরে রাগ করিনি। লক্ষ্মণজি কেন এরকম করছে সেটা উনি বুঝতে পেরেছে যে ভগবান রাম এইরকম সেবা জীবনে কোনোদিন লক্ষণ পাবে না। ওর মনটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে পরিস্থিতি তো সবার সমান থাকে, কিন্তু ওর পেছনের ভাবটা যদি আমরা ধরতে পারি, আমাদের মনটা ভালো হয়ে যাবে। আমার ছেলে ভিডিও গেম চাইছে, কেন চাইছে সেটা বুঝবেন। আমার মা ভিডিও গেম খেলার জন্য বারণ করছে, কেন বারণ করছে সেটা ছেলেরা ভাববে। আমরা যদি রোজ 10 মিনিট একটু শান্তি থেকে একটু ভাবার যদি চেষ্টা করি, পরিস্থিতির ব্যাপারে যদি ভাবি, আমাদের মনটা একটু আলাদা হয়ে যাবে। রামায়ণ সেটা বোঝাবার জন্য আমাদের চেষ্টা করছে। আরেকটা জিনিস রামায়ণ আমাদের বোঝাচ্ছে যে সবাইয়ের এরকম মনটা হতে পারবে না, কিন্তু বাড়ির মধ্যে একজনের মন তো ঠিক হওয়া উচিত। যদি পরিবারের মধ্যে একতা আমরা নিয়ে আসতে চাই, তাহলে বাড়ির মধ্যে একজন এরকম থাকা উচিত যে সব পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে পারে। আমরা দেখুন, যখন বাড়িতে একটু ঝগড়া হয়, পরিবারের মধ্যে কিছু ঝগড়া হয়, তখন কি হয় দেখবেন, সবাই একসঙ্গে একদম ঝগড়ার মধ্যে ডুবে যায়। আমাকে দেখেছিস, এইবারে তোকে দেখাচ্ছি, বাবাও গরম, মাও গরম, ছেলেরা গরম, সবাই একসঙ্গে মানে হাইপার বাতাবরণ হয়ে যায়। কিন্তু বাড়ির মধ্যে একজন এরকম থাকা উচিত যে ওইখান থেকে বেরিয়ে সব কিছু ভালোভাবে দেখে বুঝে সমাধানটা করতে পারে, কোন পরিস্থিতিতে কে দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারে, এরকম একজন থাকা উচিত। রামায়ণ সেইটা আমাদের বোঝাচ্ছে। রামায়ণের মধ্যে সীতাজির খোঁজ করার জন্য সব থেকে আগে দায়িত্ব দিয়েছিল অঙ্গদকে। অঙ্গদও একটা খুব বড় বাঁদর সৈনিক ছিল, আর অনেক দিন পর্যন্ত অঙ্গদ খোঁজ করলো, কিন্তু সীতাজিকে যখন খুঁজে পেল না, আর সেই সময়ে যখন ও ফিরে এসেছে, সব বাঁদররা একসঙ্গে বসে আছে, ওর মধ্যে সব বাঁদররা মানে বিভিন্ন রকমের আলোচনা করতে শুরু করলো যে সীতাজিকে খোঁজ করার জন্য আমাদের পাঠিয়েছে সুগ্রীব, আমাদের রাজা, ওকে নিজেকে যেতে হয়, কিন্তু নিজে যায়নি, আমাদের পাঠিয়ে দিয়েছে, ওকে যাওয়া উচিত। এরকম অনেক রকমের বিভিন্ন রকমের নেগেটিভ নকারাত্মক আলোচনা করতে শুরু করলো। আর সেই সময় হনুমানজি এখানে পৌঁছে যান। দেখুন, কেন হনুমানজির মূর্তি আমরা রেখেছি, আরে পুরো ভারতের মধ্যে রামজির মন্দির থেকে বেশি হনুমানজির মন্দির আছে। হনুমানজির মন্দির আছে, এইরকমও বলা হয় যে বিশ্বতে একটাও সময় এরকম নেই যেখানে কোনোদিন হনুমান চালুসা হয় না। এখন এখানে হচ্ছে না, অন্য কোনো জায়গাতে হচ্ছে। হনুমানজি এরকম ভক্ত ছিলেন। হনুমানজি যখন আসলো, দেখলো যে সবাই একসঙ্গে নেগেটিভ কথাটা বলছে, অঙ্গদের ওপরে খুব রাগ করেছে, অঙ্গদের ওপরে খুব রাগ করেছে। অঙ্গদকে বারণ করলো যে তুমি এইরকম কথাগুলো বলবে না।
আর সবাই হঠাৎ খবর পেয়েছে যে বিভীষণ আসছে, রামায়ণের ভাই। আর বিভীষণের কথাটা যখন পেল, শুনতে পেরেছে যে বিভীষণ আসছে, সবাই একদম রেগে গেছে, ফিরে নেগেটিভ কথা বলতে শুরু করলো। রামজি আর সুগ্রীবের কাছে সবাই বাঁদররা পৌঁছে গেল, আর গিয়ে সবাই কথা বলতে শুরু করলো। খুব সুন্দরভাবে তুলসী রামায়ণের মধ্যে খুব সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করেছে। কেউ বলছে যে নিশ্চয়ই সে জাসুস আছে, নিশ্চয়ই সে আমাদের সঙ্গে কোনো খারাপ কথা নিয়ে এসেছে, ওর পরীক্ষা করা উচিত, ওকে শাস্তি দেওয়া উচিত, ওকে ধরে নিয়ে পেটানো উচিত। অনেক রকমের কথা যখন বলতে শুরু করলো, আর সেই সময়ে ভগবান শ্রীরাম হনুমানের সামনে দেখছে। হনুমান, তুমি কি ভাবছো? দেখুন, বাড়িতে একজন এরকম থাকা উচিত যে পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে পারে। হনুমানজি বলছে, স্মরণে জ্ঞায়তে আর্তঃ। খুব সুন্দর কথা হনুমানজি বলছে। হনুমানজি বলছে যে বিভীষণ আপনার কাছে এসেছে, আর বিভীষণ খুব সুন্দরভাবে নিজের পরিচয়টা দিয়েছে। উনার কথা শুনে ওনের মনের ভাবটা আমরা বুঝতে পারছি যে ওর মনের মধ্যে কোনো ছল নেই, ছল নেই, মনের ভাবটা বুঝতে পেরেছে। রামজি বলছে যে তোমার কথাটা সত্যি, বিভীষণের মনের মধ্যে আর কোনো ছল নেই, সব বাঁদররা শান্ত হয়ে গেছে। আমরা বাইরে থেকেই খালি কনক্লুশন করিনি এইরকম আছে, এইরকম আছে, এরকম খারাপ লোক আছে। সবাই খারাপ নাও হতে পারে। অনেকবার এরকম পরিস্থিতি হয়, ছেলে নিজের বাড়ি ছেড়ে চলে যায়। এর মানেটা এটা নেই যে ছেলে খারাপ হয়ে গেছে। মা অনেকবার ছেলেকে তাড়িয়ে দেয়, ওর মানেটা এটা নেই যে মা খারাপ হয়ে গেছে। মনের ভাবটা কি সেটা বিভীষণ, সেটা হনুমানজি ধরতে পেরেছে। আর তারপরে বিভীষণের সঙ্গে বসেছে। আর আমরা জানি বিভীষণ রাবণের ভাই ছিল, কিন্তু রাবণের সঙ্গে কোনো রকমের ভালোবাসা ছিল না, কারণ রাবণকে ভালো পথে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আসেনি। তাহলে আমাদের কোনোদিন বাইরে থেকে দেখে কনক্লুশন করবে না যে এই লোকটা এইরকম আছে। আমরা ছোট ছোট জিনিসে এরকম কনক্লুশন করে নিই, তাই জন্য অনেক রকমের আপত্তি বাড়ির মধ্যে আসছে। বাড়ির মধ্যে আসছে অনেক রকমের আপত্তি আসছে ছোট ছোট জিনিস নিয়ে। আমাদের একটা অভ্যেস হয়ে গেছে, নিউজ পেপারে পড়ছেন এইটা এইরকম, ফটো তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, কত সত্যি কত মিথ্যে কে জানে। আমরা পড়ছি, মনে ধরে নিচ্ছি এটা এইরকমই আছে, সত্যি আছে। কিন্তু লোকেদের মনের মধ্যে কোনোদিন কুইক ফিক্স করবে না। কুইক ফিক্স, যাকে ইংলিশে বলা হয় যে শীঘ্র নির্ণয় নিয়ে নেওয়া, এই লোকটা এরকমই আছে। একটা গল্প বলবো, এটা আমি একটু অনুভব করেছিলাম। একজন ভদ্রলোক, ওর বউটা মানে প্লেনের মধ্যে মানে সেই ক্রু মেম্বারে একটা কাজ করতো এয়ারপ্লেনের মধ্যে। কিছু হয়েছে গন্ডগোল ও আর ওর স্বামীর সঙ্গে, কিন্তু কথাটা কি একটু শুনুন। ওর স্বামীর বন্ধু একটা এয়ারপোর্টের মধ্যে ওর বউকে দেখলো, ওর বন্ধুর বউকে দেখেছে, 3-4 জনের সঙ্গে বসে আছে, গায়ে গায়ে একটু হাত দিয়েছে, একটু খাওয়া দাওয়া করছে। ওর স্বামী এসে বলছে, ওর বন্ধু এসে বলছে, তোর বউকে আমরা এই এয়ারপোর্টের উপরে দেখলাম, মনে হচ্ছে তোর বউ কোনো রং ট্রেকে যাচ্ছে, অন্য ছেলেদের সঙ্গে কিছু গন্ডগোল আছে। ব্যাস, কেউ বলল ঠিক আছে আপনি শুনে নিয়েছেন। এইবারে ফ্রেন্ডলি কোনো শোল্ডারের ওপরে হাত দিয়ে থাকতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু ওর স্বামী, ওর একটা স্বভাব ছিল, শুনলো, পেটে দিল না, মুখ থেকে বার করে দিল। সে অন্য একজন মহিলাকে বলল যে আমার বউয়ের ব্যাপারে এরকম খোঁজ শুনতে পেরেছি, একটু খোঁজ করবে তো। এবারে মহিলাকে কিছু বললে আর সেটা নিউজ পেপারে দেওয়া আর মহিলাকে বললে দুটোই সমান। এক্সপেরিমেন্ট করবেন না। নিজের বউকেও যদি কিছু বলতে হয় খুব সামলে বলবেন। নিউজ পেপারে দেওয়া আর বউকে বলা সেই সমান আছে, পেটে কেউ রাখতে পারে না।
অন্য মহিলাকে বললো, অন্য মোল্লাকে জিজ্ঞেস করলো, আর কমিউনিকেশন গ্যাপ থেকে পুরো মানে ওর ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি যেখানে যেত সেই সব জায়গাতে খবর ছড়িয়ে দিয়েছে যে এর বউ অন্য লোকের সঙ্গে খারাপ কাজ করছে, ওর চরিত্রটা ভালো নেই। ওর বউ খবর পেল যে আমার ব্যাপারে এতজন খারাপ কি করে ভাবছে। খোঁজ করতে 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 শুরু হলো, লাস্টে ধরতে পেরে যে নিজের স্বামী ওর বান্ধবীকে বলেছে যে তুমি একটু খোঁজ করবে। 3 বছরের মধ্যে ডিভোর্স হয়েছে। ওর স্বামী ক্ষমা চেয়েছে কিন্তু ও আর ফিরে আসতে চায় না। আমি খালি আমাদের বন্ধুর সঙ্গে বসে আছি, তুমি আমার জন্য এত খারাপ ভেবে নিলে? কোনো প্রমাণ নেই, কোনো প্রুফ নেই, কিছুই নেই, কিন্তু ব্যাস একটাই স্বভাব, বাইরে থেকে কিছু ধরেছি, মনে ভেবে নিয়েছি এরকমই হবে, ডাউট আর প্রবলেম আজকেও চলে যাচ্ছে। তাহলে এরকম অনেক রকমের গল্প আপনি বুঝতে পারবেন সমাজের মধ্যে, কিন্তু বাইরে থেকে কোনোদিন খারাপ জিনিসগুলো যদি দেখেও থাকি কাউকে বলবেন না, পেটে রাখবেন। আর এটা কখন হতে পারে জানেন? ভালোভাবে শোনার একটু হ্যাবিট করতে হয়, ভালোভাবে। রামায়ণ এটা আমাদের শেখাচ্ছে। আমরা বাড়ির মধ্যে ঝগড়া হয়ে ভাবছি না, শুনছিও না। সঙ্গে বসবেন, একটু আলোচনা করবেন, আর সেই সময়ে শোনার একটু চেষ্টা করবেন যে সামনের লোকটা কি বলতে চাইছে। আমরা ভালোভাবে শুনতে পারি না। পুরো এডুকেশন সিস্টেমটা আমাদের এরকম যে আমাদের লিসনিং শেখায় না। হ্যাঁ, লেখাটা শেখাবে, বলাটা শেখাবে, কিন্তু কি করে শুনতে হয় খুব কম স্কুলগুলো শেখায়। আমরা সবাই শুনছি, কিন্তু সংবেদনাপূর্বক শোনা, সামনের দুঃখটা অনুভব করে শোনা, সেইটা একটা আলাদা ব্যাপার। আমরা বেশিরভাগ শুনছি না। রামায়ণ আমাদের বোঝাচ্ছে যে এখানে কথাটা কম শোনো, এখানে ঝগড়াটা বেশি হয়। দেখবেন, আমি গত প্রবচনে বলেছিলাম মন্দোদরী আর বিভীষণ দুইজন মিলে রাবণকে বোঝাবার চেষ্টা করেছে যে দেখো তুমি সীতার ওপরে একটু ভালোবাসা করে ফেলেছো, কিন্তু আসক্তি হয়ে গেছে, সীতা একটা পতিব্রতা স্ত্রী, এরকম করা উচিত নেই। খুব সুন্দরভাবে ভালোভাবে মন্দোদরী আর বিভীষণ বুঝিয়েছে, আর একটু ভয়টাও দেখিয়েছে যে সীতাজিকে যদি তুমি না ছাড়ো তুমি নিজের ধ্বংস হয়ে যাবে, এই লঙ্কা ধ্বংস হয়ে যাবে। কিন্তু রাবণ শুনতেই পাচ্ছে না, শোনার কোনো অভ্যেস নেই। বেশি পড়াশোনা করেছে, আমি বলবো তুমি শুনবে, তোমার কথাটা আমি কি করে শুনবো? মা তো কিছু পড়াশোনাই করিনি, কি করে ওর কথাটা শুনবো? আরে তোমার পড়াশোনা করিনি, তোমার থেকে বেশি বুদ্ধিশালী আছে। আজকালদের ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, ভালোবাসা করে ডিভোর্সও করে দেয়, কিন্তু তোমার মা 40 বছর ধরে তোমার বাবার সঙ্গে থাকছে, কত কষ্ট সহ্য করে থাকছে, তাহলে বুদ্ধিশালী কে? কে ভালোভাবে শুনতে পাচ্ছে? আমরা শোনার একটু অভ্যেসই নেই। সীতাজিকে জীবনের প্রশ্ন আসলো, সীতাজি এত বড় ভক্ত, তবে জীবনে প্রশ্ন আসছে কেন? লক্ষ্মণজির কথাটা শুনিনি। আমরা বলেছিলাম, লক্ষ্মণজি বলল যে মা একবার রাম আমাকে বলে দিয়েছে এখান থেকে যেতে নেই, আমি যাব না। আর কিরকম কথাগুলো বলেছে সীতাজি, বলছে তুই এরকম ভাবছিস রাম মরে গেলে তোর সঙ্গে আমি বিয়ে করব? হাত জোড় করে চোখটা নিচে রেখে লক্ষ্মণজি বলছে যে মা আমি কোনোদিন আপনার মুখটাও দেখিনি, কোনোদিন মনের মধ্যে এরকম সংকল্প করিনি, আপনি কেন এরকম ভাবছেন? রামজি বলেছে, কিন্তু এই মরিচের আওয়াজ, এই সুবর্ণ মৃগের মধ্যে যে মরিচ ছিল সে রামের আওয়াজ করেছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমি জানি রামকে কেউ মারতেই পারে না। কিন্তু সীতাজি মহান্ধ হয়ে গেলেন, শুনছেই না, লক্ষ্মণের কথাটাই শুনল না। তবেও লক্ষ্মণ রেখা করে গেছে যে আপনি এই রেখার পার করবেন না, সেই কথাটাও শুনতে পারিনি। লক্ষ্মণজির ক্ষমতাটাও ভুলে গেছে। রাবণ যখন এসেছে সাধুর রূপ নিয়ে, ধরে নিয়ে গেছে, কারণ রেখাটা ক্রস করলো, রেখাটা ক্রস করেছে,
ভালোভাবে সীতাজি শুনিনি লক্ষ্মণজি কি কথা বলার চেষ্টা করছে। বাড়ির মধ্যে ঝগড়া হচ্ছে, ওর কারণটা আমরা শুনছি না ভালোভাবে। শোনার একটা অভ্যেস রাখবেন। ভালোভাবে যদি আমরা শুনতে পারি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। আর শোনা মানে খালি কান থেকে শোনা হয় না, চোখ থেকেও শোনা হয়, চোখ থেকেও শোনা হয়, কিন্তু আমরা ভালোভাবে শুনছি না। তাই জন্যেই সব বাড়ির মধ্যে ঝগড়া হচ্ছে। আমাদের গুরুজি মহন্ত সাই মহারাজ, প্রমুখ সাই মহারাজ এত সুন্দর মন্দির বানাচ্ছে, 1000 সাধু করেছে, কারণ ওদের জীবনের মধ্যে আমরা এই শোনার অভ্যেসটা দেখছি, শোনার অভ্যেসটা। আর যেই বাড়ির মধ্যে শোনার অভ্যেস থাকে না, সেই বাড়ির মধ্যে ঝগড়া হয়। একটা গল্প আমি বলবো, আমাদের গুরুজি প্রমুখ সাই মহারাজের গল্প। প্রমুখ সাই মহারাজ একবার আহমেদাবাদের মধ্যে একটা মিটিং করে বসেছিল। 2-3টে বড় সাধুরা, 3-3টে বড় ভক্তরা, মানে ট্রাস্টি লেভেলের ভক্তদের একটু মিটিং চলছিল। সে মন্দিরের মধ্যে একজন মানে পার্ষদ, যাকে আমরা একটু ব্রহ্মচারী বলি, বাগানের মধ্যে কাজ করতো। মাথাটা খুব গরম, সারাদিন বাগানে কাজ করবে, দুপুরে যখন খেতে আসবে আর কিছুই খেত না। শীতকালে সেই মুং থাকে তো, মুং ডাল না, মানে মুং, সবুজ রঙের যেটা মুং থাকে, মুং আর বাজরার রুটি, এই দুটো জিনিসই খেত। আর একটা কাঠের একটা কাবার্ড ছিল, ওর মধ্যে ওর জন্য তৈরি করে 10-12 রুটি আর মুং আর কিছু একটা আচার ফাচার কিছু রেখে দিত। খেতে এসেছে, 12টা 12:30টায় আসলো। আর আমার মতন কেউ থাকবে যে একটু খাওয়ার সময় যখন গেল, আর সেই সময়ে ভালো খাওয়াটা কোনো জায়গাতে দেখিনি, কাঠের দরজাটা খুলেছে, মুং আর রুটি ছিল, খেয়ে নিয়েছে। আর যেই 12:30টায় এই লোকটা যখন খেতে এসেছে, ব্রহ্মচারী যখন খেতে আসলো, নিজের কাঠের কাবারটা যেই খুললো, দেখছে রুটি নেই, মুং নেই, একদম মাথাটা গরম হয়ে গেছে। আর যা গরম হয়ে গেল মাথাটা, এরকম 1-2বার হয়েছিল। আর সে জানতো যে আজকে গুরুজি প্রমুখ সাই মহারাজ আহমেদাবাদের মধ্যে আছে। সোজা প্রমুখ সাই মহারাজের ঘরের ওইখানে গেল, আর নিজের পা থেকে লাথি মেরে দরজাটা খুলেছে। ভাড়াক করে দরজাটা খুলে গেছে, সবাই হাঁ করে দেখছে, আর একদম মাথাটা গরম। প্রমুখ সাই মহারাজ সেই পরিস্থিতিতে বসে আছে। এইবারে ভাবুন, আপনার বাড়িতে আপনার ছেলে যদি এরকম রাগ করে আপনাদের বন্ধুদের সামনে, বান্ধবীদের সামনে, বাড়ির কোনো আত্মীয় প্রতিবেশী বসে আছে, আর এরকম যদি রাগ করে দরজাটা লাথি মেরে যদি খুলে দেয়, আমাদের কি পরিস্থিতি এসে দাঁড়াবেন বলুন। কিন্তু প্রমুখ সাই মহারাজ বলছে যে কি হলো? ও বলছে যে আমার মুং আর রুটি কেউ খেয়ে নিয়েছে। প্রমুখ সাই মহারাজ বলল, চিন্তা করো না, রাঁধুনিকে ডাকছি। যে রান্না করতো সে সাধুকে ডেকেছে, বলছে যে আপনি একটু ওর জন্য একটু বানিয়ে দিন। ও হাত জোড় করে বলছে, স্বামী রোজ বানাই, আজকেও বানিয়েছিলাম, কিন্তু কেউ খেয়ে নিয়েছে। কোনো ব্যাপার নেই, তুমি ফিরে বানিয়ে দাও। ওর মাথার উপরে হাত রাখলো, বলছে মাথা একটু ঠান্ডা রাখ, 8 ঘন্টার মধ্যে তোকে বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, হয়ে গেল, কাজ শেষ, বেরিয়ে গেছে, দরজাটা বন্ধ। যেই দরজাটা বন্ধ হলো, প্রমুখ সাই মহারাজ হাসতে শুরু করলো। আর প্রমুখ সাই মহারাজ হাসতো মানে অপূর্ব হাসি, মানে পেটটা উঁচু নিচু হচ্ছে, মানে হাসতে হাসতে চোখের মধ্যে জল এসে গেছে, এইরকম হাসি। সবাই ভাবছে যে এর মধ্যে হাসি আসবে এরকম কি? হাসিটা 2 মিনিটের পরে যখন বন্ধ হলো, সবাই বলছে, স্বামী আপনি হাসছেন কেন? প্রমুখ সাই মহারাজ বলল যে ও যখন ঘরের মধ্যে সেই লাথি মেরে যখন ঢুকলো, ওকে দেখে আমাকে মনে পড়েছে, যদি জঙ্গলের মধ্যে কেউ সিংহ যদি থাকে, 1 মাস পর্যন্ত যদি ওকে কোনো খাওয়াটা যদি ও না পায়, আর যা খাওয়ার জন্য একটা হাঙ্গার, খাওয়ার জন্য একটা ইচ্ছে বেড়ে যাবে, এইরকম মনের ওপরে একটা ভাব ছিল। দেখুন, প্রমুখ সাই মহারাজ ও লাথি মেরেছে সেটা দেখছে না, প্রমুখ সাই মহারাজ দেখতে পাচ্ছে যে ও কত খিদে পেয়েছে। প্রমুখ সাই মহারাজ দেখতে পাচ্ছে যে পাখাটা খুব ফুল স্পিডে চলছে, ওর ওপরে কোনো বল রাখা যাবে না। আমরা কি করি এরকম পরিস্থিতির মধ্যে? বুঝতে পারছিস,
আমাদের বন্ধুদের সামনে এরকম করছিস? এরকম করা উচিত তোকে? কি কাজ আছে বল, ভালোভাবে বলতে পারিস না? কিন্তু গুরুজি প্রমুখ স্বামী মহারাজ এরকম কোনোই কথা বলিনি, কারণ প্রমুখ স্বামী মহারাজ জানতো যে ওর খিদেটা, ও তো জোর খিদে পেয়েছে, কোনো জ্ঞান কাজে লাগবে না, ওকে খাওয়াটা দিতে হবে। পাখাটা ফুল স্পিডে চলছে, ওর ওপরে বল রাখা হবে না, পাখাটা বন্ধ করতে হবে। আর প্রমুখ স্বামী মহারাজের ভালোবাসাটা দেখুন। দুদিন পরে প্রমুখ স্বামী মহারাজ রাঁধুনিকে বলেছে ঠাকুরের ভোগের থালার মধ্যে একটু মুঙ্গ আর বাজরার রুটি তৈরি করবে। খুব সুন্দরভাবে তৈরি করেছে, ওর উপরে একটু মাখন রেখেছে। সেই ব্রহ্মচারীকে ডাকলো, আর ব্রহ্মচারীকে ডেকে বলছে যে তুই মুঙ্গ আর রুটি খালি খাস, এই নে। ঠাকুরের ভোগের থালা থেকে সব কিছু নিয়ে প্রমুখ স্বামী মহারাজ ওকে দিয়েছে। এই ছিল প্রমুখ স্বামী মহারাজের ভালোবাসাটা, কারণ সে ভালোভাবে বুঝতে পারতো, শুনতে পারতো। আমরা খালি শব্দ দেখছি, ওর মনের ভাবটা আমরা বুঝতে পারছি না। যে বাড়ির মধ্যে খালি শব্দ শুনে ওই বাড়ির মধ্যে ঝগড়া হয়, কিন্তু যে বাড়ির মধ্যে শব্দর পেছনে যা ভাব আছে সে যদি কেউ ধরতে পারে, মনটা শান্ত হয়ে যাবে। আর রামায়ণ আমাদের এই জিনিসটা বোঝাবার চেষ্টা করছে। এরকম অনেক সুন্দর গল্পগুলো রামায়ণের মধ্যে আছে। এরপরে যেটা আমাদের প্রবচন হবে সেটা আমাদের পরিবারের একতার অন্তিম প্রবচন। ওর মধ্যে মনের ভাবটা কি করে আমরা বুঝতে পারি, ধরতে পারি। আর পরিবারের মধ্যে একতা রাখার জন্যে 3 রকমের বিচারটা রামায়ণ আমাদের শেখাচ্ছে। সেই বিচারটা যদি আমাদের মনের মধ্যে বসে যায়, আর কোনোদিন পরিবারের মধ্যে ঝগড়া হবে না। আরে ঝগড়া হলেও সমাধান হয়ে যাবে, আমাদের মনের মধ্যে একতা থাকে। এইরকম 3 রকমের দিব্য বিচার রামায়ণ আমাদের শেখাচ্ছে। ওই নিয়ে আমরা আগামী প্রবচনের মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করব। শ্রী স্বামীনারায়ণ ভগবানের জয়।